আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা সিরিজ কন্টিনিউ করতেছি, সেটা হচ্ছে এসএসসি যারা পরীক্ষা দিবেন কিছুদিন পরে, বা আপনি যদি এসএসসির একজন ক্যান্ডিডেট হন বিজ্ঞান বিভাগের, আপনার জীববিজ্ঞান মানে বায়োলজির বোর্ড পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় সেই টপিকগুলো থেকে কোন কোন স্টাইলে প্রশ্ন আসে। কারণ আমরা জানি যে বোর্ড পরীক্ষা বইতে যেভাবে যেভাবে থাকে পড়াগুলো, বোর্ড পরীক্ষায় এইভাবে প্রশ্নগুলো আসে না। বোর্ড পরীক্ষায় একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো আসে। আমাদের সেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো থেকে কোন টপিকটা চাওয়া হচ্ছে, কোন প্রশ্নটা চাওয়া হচ্ছে, সেটা আগে বের করতে হয়, তারপরে সেই প্রশ্নের উত্তরটা লিখতে হয়। আমরা চেষ্টা করব এই সিরিজটাতে পুরোপুরি বোর্ড পরীক্ষার জন্য জীববিজ্ঞানের কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, কিভাবে আসছে, এবং বোর্ড প্রশ্নে সেই প্রশ্নগুলো কিভাবে দেওয়া আছে আমরা সবগুলোই দেখব। শুরুতে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখব এবং সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর পরে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এখন আমরা কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে আমাদের, এটা সেকেন্ড ভিডিও। যারা ফেসবুকে দেখতেছেন, এটা পুরো একটা ইউটিউবে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, একদম সবগুলো অধ্যায়ের একটা প্লেলিস্ট দেওয়া থাকবে। এই ফেসবুকের কমেন্টে সেই লিঙ্কটা দেওয়া থাকবে ফেসবুক প্লেলিস্টের। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অলরেডি, তারা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে এটা একটা সম্পূর্ণ একটা প্লেলিস্ট পাবেন একদম সবগুলো চ্যাপ্টারের জন্য। আমরা এরকম অ্যানালাইসিস করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোষ বিভাজন নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে এবং কোন কোন স্টাইলে প্রশ্নগুলো হয়। দেখেন, আমরা প্রথমে যদি দেখি সেন্ট্রোজোম কোষ বিভাজন প্রক্রিয়ায় কিভাবে সাহায্য করে। সেন্ট্রোজোম এই টপিকটা জীবকোষ ও টিস্যু ওই চ্যাপ্টারের অংশ। আমাদের প্রথম ভিডিও ছিল জীবকোষ ও টিস্যুর, আপনার প্লেলিস্টের প্রথম ভিডিও পাবেন। তো এই জীবকোষ ও টিস্যুর একটা কোষীয় অঙ্গাণু আছে যেটা হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা কোষ বিভাজন প্রক্রিয়ায় সাহায্য করে। তো এই সেন্ট্রোজোমটা কিভাবে কোষ বিভাজন প্রক্রিয়ায় সাহায্য করে, এটা আসবে আপনাদের বোর্ড পরীক্ষায়। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই অধ্যায় থেকে, যে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। এটা কি শুধু গুরুত্বপূর্ণ টপিক না, এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসতে পারে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। আমরা জানি কোষ বিভাজন তিনটি প্রক্রিয়ায় কোষ বিভাজন তিনটি প্রক্রিয়া টোটাল। কোষ বিভাজনের তিনটি প্রক্রিয়া: মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইটোসিস ও মিওসিস। সেই মাইটোসিস ও মিওসিসের পার্থক্য আসতে পারে। তারপরে 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস ধাপের বর্ণনা করো চিত্র সহ। এখানে একটু আপনাদের সাথে কথা বলতে হবে। সেটা হচ্ছে যে ভাইয়া মাইটোসিস কোষ বিভাজন বুঝলাম, এখানে ক্যারিওকাইনেসিস ধাপ বলতে কি বোঝানো হয়েছে। দেখেন, মাইটোসিস কোষ বিভাজন দুইটা ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। দেখেন, ক্যারিওকাইনেসিস মানে কি, এই যদি হয় একটা কোষ, আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন যদি একটা কোষ হয় 2n, দুইটা অপত্য কোষ তৈরি হবে, দুটোটা কি হবে 2n 2n। তার মানে এই যে মাতৃকোষ, এই মাতৃকোষের যে গুণাগুণ থাকবে, এই যে অপত্য কোষ, এই অপত্য কোষ আর মাতৃকোষের গুণাগুণ সমান থাকবে মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে এখানে একটা কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, আরো এটসেট্রা অন্যান্য অঙ্গাণু আছে। এখন এই সবগুলোকে এখানে সব আছে একটা কোষের ভিতরে, কিন্তু এখানে দুইটা কোষ হইতে হইলে এখানে যা আছে, ধরেন এখানে 100টা অঙ্গাণু আছে এই কোষটার ভিতরে, এখানে এই কোষের ভিতরে 100 অঙ্গাণু লাগবে, এই কোষের ভিতরে 100 অঙ্গাণু লাগবে। তাহলে কি করতে হবে, একে আগে বিভাজন হওয়ার ঠিক আগ মুহূর্তে একে 200 বানায় নিতে হবে, এটাকে ডাবল করে। তারপরে এই 200 এখানে 100 এখানে 100 করে পাস করতে হবে। তার মানে এখানে যা আছে সব ডাবল হবে, এই নিউক্লিয়াসটা সহ ডাবল হবে। আশা করছি কথাটা বুঝতে পারছেন। এই নিউক্লিয়াস সহ সকল অঙ্গাণু কি করতে হবে, আমার ডাবল করতে হবে। তাহলে কোষ বিভাজনের সময় আমরা জানি যে এই নিউক্লিয়াসটা দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় এবং সর্বশেষ এখান থেকে ভাগ হয়ে দুইটা কোষ হয়ে যায়। এই যে নিউক্লিয়াসটা দুইটা ভাগ হইল,
এই যে নিউক্লিয়াসটা দুইটা ভাগ হইলো, এই নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। তাহলে ভাই ক্যারিওকাইনেসিস কাকে বলে? আবার বলতেছি যে এই নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। যখন নিউক্লিয়াসের বিভাজন শেষ, তখন এই যে কোষের মাঝখানে প্রাচীর হয়ে যে দুইটা কোষ হয়ে গেল আলাদা আলাদা, এটা পুরো সাইটোপ্লাজমটা দেখেন, পুরো সাইটোপ্লাজমটা দুই ভাগ হয়ে গেল, তাহলে তখন এটাকে সাইটোকাইনেসিস বলবে। তাহলে ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। আমরা জানি নিউক্লিয়াস 5টা ধাপে বিভাজিত হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আপনারা যে কোষ বিভাজনে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়েন, এটা কিন্তু এই ক্যারিওকাইনেসিস, মানে শুধুমাত্র নিউক্লিয়াসটা বিভাজিত হয় এই 5টি ধাপে। এই নিউক্লিয়াসটা টেলোফেজ যখন শেষ, তখন এই যে সাইটোপ্লাজমটা দুই ভাগ হয়, এটাকে সাইটোকাইনেসিস বলে। তাহলে ক্যারিওকাইনেসিসের ধাপের বর্ণনা, তাহলে ক্যারিওকাইনেসিস টোটাল কয়টা ধাপে হয়? 5টা ধাপে হয়। কি কি সেই ধাপ? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমি এখানে দিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস ধাপ, মানে ক্যারিওকাইনেসিসের সবগুলো ধাপ। এই ক্যারিওকাইনেসিসের যে 5টা ধাপ আছে, সবগুলো ধাপের চিত্র সহ বর্ণনা। প্রশ্নটা এভাবেও আসতে পারে, আবার এমনও বলতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের 3 নাম্বার ধাপের চিত্র সহ বর্ণনা। তাহলে 3 নাম্বার ধাপ কি? মেটাফেজ। তাহলে মেটাফেজের এখানে মূলত প্রশ্নটা হচ্ছে যে মেটাফেজের চিত্র সহ বর্ণনা। এত সহজে আসবে না। ক্যারিওকাইনেসিসের সবগুলো, ক্যারিওকাইনেসিসের 3য় ধাপের বর্ণনা দাও, এভাবে আসতে পারে। যখন আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব, বোর্ড প্রশ্ন, তখন দেখবো যে ক্যারিওকাইনেসিস কথাটাও বলে নাই, বা দেখা যাবে যে একদম মাইটোসিস কোষ বিভাজন এই কথাটা বলে নাই, উপরে একটা চিত্র দিয়ে দিবে যেটা দ্বারা মাইটোসিস কোষ বিভাজন বোঝাবে, সেটার ক্যারিওকাইনেসিসে 3 নম্বর ধাপ চাইতে পারে। আস্তে আস্তে আসবো, বোর্ড প্রশ্ন সলভ করব, তখন আমরা দেখবো কিভাবে আসে। বাট আপনারা যারা এখন ক্লাসটা দেখতেছেন, তারা বোর্ড প্রশ্ন যখন আমরা আলোচনা করব এরপরেই, ওগুলো খাতায় না তুললো, এই যে 6টা টপিক খাতায় তুলবেন। খাতায় তোলার পরে এই যদি হয় আপনার খাতা, আমি প্রথম ভিডিওতে কথাটা বলছি, প্রথমে প্রশ্নটা লিখবেন যে সেন্ট্রোজোম কোষ বিভাজন প্রক্রিয়া কিভাবে সাহায্য করে। প্রশ্ন লিখলেন, তারপর যেভাবে সাহায্য করে উত্তরটা লিখবেন। এমন করে 6টা পৃষ্ঠায় 6টা উত্তর লিখবেন। বোর্ড পরীক্ষার সময়, পরীক্ষা ঠিক আগ মুহূর্তে আপনি যখন কোষ বিভাজন রিভিশন দিতে যাবেন সিকিউর জন্য, তখন শুধু 6টা পৃষ্ঠা রিভিশন দিবেন, আপনার 90% পড়া হয়ে যাবে সিকিউর জন্য। কথা বোঝা গেছে? তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন দেখে ফেললাম কিভাবে আসতে পারে। এই যে দেখেন, এই যে প্রশ্নটা, এইটারই একটা ভার্সন। সেটা কি? মাইটোসিসের শেষ ধাপ। মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিস কি বোঝায়? কারণ মাইটোসিস কোষ বিভাজনের সময় আমাদের মেইন টার্গেটটা থাকে যে নিউক্লিয়াসটাকে 2 ভাগে ভাগ করা। তো ক্যারিওকাইনেসিসটাই মূলত মাইটোসিস। ক্যারিওকাইনেসিসটা জুড়েই মাইটোসিসটা মেইন অংশ। তাহলে মাইটোসিসের শেষ ধাপ বলতে এই যে টেলোফেজের কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে আগেই বললাম যে স্পেসিফিক একটা ধাপের কথাও বলতে পারে বা পুরোটার কথাও বলতে পারে। তারপরে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হতে পারে? ক্যান্সার কোষ সৃষ্টি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু গুরুত্বের দিক থেকে এটা 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 এই 3টা প্রশ্ন হাইলি রিকমেন্ডেড। মিওসিসের সচিত্র ব্যাখ্যা এটা আসতে পারে, বা মিওসিস আমাদের জীবনে কিভাবে সাহায্য করে, কিংবা আপনার বংশগতি রক্ষার জন্য মিওসিসের ভূমিকা কি, এরকম প্রশ্ন আসতে পারে। আপনার মিওসিসের পুরো জিনিসটা পড়ে নেবেন। এখন আমরা আস্তে আস্তে কয়েকটা সৃজনশীল দেখব, এবং সৃজনশীলে এই প্রশ্নগুলো আসলে কিভাবে আসে এগুলোতে আমি আপনাকে সরাসরি টপিক সহ বলে দিলাম, কিন্তু সৃজনশীলে এই প্রশ্নগুলোই কিভাবে আসতে পারে, কোন সিম্বল দিয়ে, কোন চিহ্ন দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করা হবে, আমরা এখন দেখব। সরাসরি আমরা চলে যাচ্ছি প্রথম সৃজনশীল।
আমরা এখন আমাদের প্রথম সৃজনশীলটা দেখবো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে আসছে। উদ্দীপকে এরকম দুইটা চিত্র দেওয়া ছিল, চিত্র এ এবং চিত্র বি। দেখেন আমরা একটু প্রশ্নতে যাওয়ার আগে একটু চিত্রগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। যেমন প্রথম চিত্রটা, এটা কিসের চিত্র দেওয়া আছে? এটা মূলত একটা সেন্ট্রোজোমের চিত্র দেওয়া আছে। এটা সেন্ট্রোজোমের চিত্র দেওয়া আছে। বি চিত্রটা, এখানে কি বলা হয়েছে? 46, এখানেও দুইটা দেওয়া আছে, 46 46। এখানে মূলত কোষ বিভাজনকে ইন্ডিকেট করা হচ্ছে। দেখেন এটা একটা টাইপের কোষ বিভাজন। এখানে 46টা ক্রোমোজোম, দুইটা কোষ তৈরি হয়েছে, ওই কোষও কি 46টা করে ক্রোমোজোম আছে। এটা এক টাইপের কোষ বিভাজন। আরেকটা টাইপের কোষ বিভাজন আপনাদের উদ্দীপকে খেয়াল করা যায়, 46টা ক্রোমোজোম, এখানে কমে 23টা ক্রোমোজোম, কমে 23টা ক্রোমোজোম, এখান থেকে আবার 23, আবার 23, 23, 23, এরকম একটা উদ্দীপক খেয়াল করা যায়। দেখেন এই একটা টাইপের কোষ বিভাজন, আবার বুঝেন এটা একটা টাইপের কোষ বিভাজন। এখানে কি হয়েছে? এখানে আমার যে মাতৃকোষ আছে, এই মাতৃকোষের যে গুণাগুণ আছে, যে ক্রোমোজোম সংখ্যা আছে, অপত্য কোষের সেম আছে। দেখেন এই কোষ বিভাজনটা কোথায় হবে? আমাদের শরীরের যে কোষগুলো আছে, আমরা ছোট ছিলাম, আমাদের কোষের সংখ্যা যত ছিল, বড় হওয়ার পরে কোষের সংখ্যা বাড়ছে না? বাড়ছে। কিন্তু আমাদের ছোট হওয়ার সময় আমাদের কোষগুলো যেই কাজ করতো, বড় হওয়ার সময় কি অন্য কোনো কাজ করে? কাজের পরিমাণ কি কমিয়ে দিয়েছে? না। তার মানে আমরা ছোট থেকে বড় হইলাম, আমাদের শরীরের ভিতরে যতগুলো কোষ বাড়লো, সবগুলো কোষ সেম কাজ করতেছে, একই কাজ করতেছে। তাহলে আমরা যে ছোট থেকে বড় হইলাম, কোষ বিভাজন হইলো, সবগুলো কোষ সেম কাজ করতেছে। ছোট অবস্থায় যে কটা কোষ ছিল, সেখান থেকে বিভাজন হয়ে বড় অবস্থায় যে কটা কোষ নতুন করে আসছে, সবগুলো সেম সেম কাজ করতেছে। দেখেন তার মানে যে আমাদের দেহ কোষে, আমাদের দেহের কোষে বিভাজনের সময় মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম গুলো বা কাজগুলো কি থাকে? সেম থাকে। মানে আমার হাতের ধরেন 10টা নতুন করে কোষ তৈরি হইলো, যেখান থেকে তৈরি হয়েছে সেগুলো যেভাবে কাজ করতো, নতুন 10টা কোষ সেম ভাবেই কাজ করবে। তাহলে ওই কোষ বিভাজনটাকে বলতেছি আমরা মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজনে কি হয়েছে দেখেন, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ডাবল। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এটার কি ডাবল, মানে আরেকবার বলতে পারেন যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেছে। 46 ছিল 23 হয়ে গেছে। এটা কেন হয়েছে? দেখেন এই কোষগুলো মূলত জনন কোষ। এই কোষগুলো জনন কাজে অংশগ্রহণ করে। যেমন চিন্তা করেন, যদি এখানে 46 46 46 থাকতো, ধরেন এটা বাবা, তার যেই মানে জনন কোষে অংশগ্রহণ করবে, যেখান থেকে তৈরি হয় জনন কোষগুলো, সেখানে 46টা ক্রোমোজোম আছে কোষে। জনন কোষ তৈরি হইলো, এখানেও ধরেন 46টা আছে, কমলো না। আবার ধরেন মা, তারও ধরেন 46টা ছিল, 46টা 46টা 46 46 করেই আছে সবগুলো। এই 46 বাবার একটা কোষ আর মায়ের একটা কোষ যখন মিলিত হবে, তখন এটা হয়ে যাবে 92। কাহিনীটা কি হবে? সন্তান হবে 92 ক্রোমোজোমে। এটা কি আদৌ পসিবল? না। আদৌ যেহেতু পসিবল না, সেহেতু বাবার যে কোষ আছে, সেই কোষ থেকে যখন জনন কোষ তৈরি হবে, তখন এটার গুণাগুণটা অর্ধেক হয়ে যায়, 23। মায়েরটাও সেম অর্ধেক হয়ে যায়, সবগুলো অর্ধেক হয়ে যায়। এই 23 আর এই 23 মিলে আবার 46। তাহলে মায়ের যে ক্রোমোজোম ছিল মাতৃ ক্রোমোজোম, বাবার যে মাতৃ ক্রোমোজোম ছিল, সন্তানেরটাও সেম 46 থাকে। এটাকে বলতেছি আমরা মিওসিস। তাহলে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। আর মাইটোসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান। এখানে দেখেন
মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান। তার মানে এটা কি কোষ বিভাজনকে ইন্ডিকেট করতেছে, এটা মাইটোসিসকে ইন্ডিকেট করতেছে। এবার আসি আমরা আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, এই অঙ্গাণুটি বি তে কিভাবে সাহায্য করে? আমরা বলছিলাম যখন আমরা শুরুতে টপিকগুলো দেখাচ্ছিলাম তখন বলছিলাম যে সেন্ট্রোজোম কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে। দেখেন প্রশ্ন আসছে কিভাবে, এই অঙ্গাণুটি বি তে কিভাবে সাহায্য করে। আপনাকে সবার আগে এ চিনতে হবে, বি চিনতে হবে, তারপর এ বি তে কিভাবে সাহায্য করে সেটা জানতে হবে। তাহলে আপনাকে এই সেন্ট্রোজোম কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে এটা তো শিখতে হবেই। পাশাপাশি এটা কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন স্টাইলে আসতে পারে, কিভাবে আপনার কাছে চাইতে পারে সেটাও আপনাকে জেনে থাকতে হবে আগ থেকেই। দেখেন তাহলে আমাদের প্রশ্ন কি, সেন্ট্রোজোম কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে। আমি আবার বলে রাখি আমরা এখানে সমাধানে যাচ্ছি না, টুকটাক যতটুকু সম্ভব আমরা বুঝিয়ে দেব, কিন্তু কিভাবে প্রশ্নগুলো আসে, কি চাওয়া হচ্ছে এগুলো নিয়ে অ্যানালাইসিস করব, পড়ার দায়িত্ব আপনাদের। তাহলে সেন্ট্রোজোম কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে এটা একটা প্রশ্ন। দ্বিতীয়তে, বি প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে কি কি সমস্যা হতে পারে। বি প্রক্রিয়া কি, মাইটোসিস। তাহলে এখানে কোন টপিকটাকে ইন্ডিকেট করতেছে, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই টপিকটা পুরোটা চাচ্ছে, তাহলে আপনার বইয়ে অনিয়ন্ত্রিত মাইটোসিস এই পুরো টপিকটা আপনার লাগবে। আমরা প্রথম বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করলাম, আমরা এখন আমাদের দ্বিতীয় বোর্ড প্রশ্নে চলে যাব। আমরা এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখব সৃজনশীল, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালের প্রশ্ন। এখানে দুইটা পিকচার দেওয়া আছে এবং গ ঘ প্রশ্নে পিকচার থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। এখন দেখেন চিত্র এ এবং বি দ্বারা আসলে কি বোঝায়, একটু আগে আমি এটা ক্লিয়ার করছি। চিত্র এ এবং বি দ্বারা কি বোঝায়, চিত্র এ তে 2n আছে, নিচেও কি হয়েছে 2n 2n। তার মানে মাতৃকোষ থেকে যে দুইটা কোষ হবে এগুলো সেম কাজ করবে, সেম থাকবে সবকিছু। তার মানে এটা আমাদের দেহকোষে হয়, প্রথম কথা এটা আমাদের দেহকোষে হয়, আমাদের দেহের কোষগুলোতে হয়, কারণ আমাদের দেহের এখানে যে কোষগুলো থেকে এদিকের কোষগুলো বাড়ছে আস্তে আস্তে, এখানে কোষগুলো যে কাজ করে এখানে কোষগুলো সেম কাজই করে। তার মানে মাতৃকোষের যে গুণাগুণ অপত্য কোষ বা ডটার সেল, সন্তান যে কোষগুলো আছে সেগুলোর গুণাগুণ সেম থাকবে, দেহকোষে হয়। এবং এই কোষ বিভাজনের নামটা কি, মাইটোসিস। গেল। দেখেন দ্বিতীয়টা কি, 2n ছিল n হয়েছে, কমে গেছে, হ্রাস হয়েছে, তারপরে nn আছে, এখানে কিন্তু আর কমে নাই, এখানে এই টাইপের একটা কোষ বিভাজন হয়েছে, বাট পুরোটাই কি মিওসিস। হবে কোথায়, জনন কোষে। কথা কি বুঝাইতে পারলাম? এখন দেখেন প্রশ্ন আসছে গ নাম্বারে, এ ও বি এর মধ্যে পার্থক্য। আপনাকে সবার আগে বুঝতে হবে এটা মাইটোসিস, এটা মিওসিস। তার মানে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য ছক আকারে সুন্দর করে দিবেন। এই 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 প্রশ্নটা কিন্তু 3 মার্কের জন্য আসে, তার মানে আপনাকে একটু বড় করে লিখতে হবে এবং সুন্দর করে উপস্থাপন করতে হবে। ঘ নাম্বারে যে প্রশ্নটা আসছে, চিত্র বি, চিত্র বি মানে মিওসিস কিভাবে প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টি করে। এখন দেখেন কিভাবে বৈশিষ্ট্য সৃষ্টি করে, একটু একটু পড়াচ্ছি এটা ইন্টারেস্টিং এর জন্য। দেখেন এটা যদি হয় বাবা, বাবা 2n, জনন কোষ সৃষ্টি হইল n n, এই জনন কোষগুলো আবার আরো তাদের সংখ্যা বৃদ্ধি করে নিল, একটা কোষ থেকে 4টা কোষ হইল, একটা কোষ থেকে 4টা কোষ হইল, জনন কোষ। এটা দেখেন মা 2n ছিল, n হইল, n হইল, আবার তাদের সংখ্যা বৃদ্ধি করে নিল, n আছে n। এখন দেখেন এই বাবার একটা কোষ আর মায়ের একটা কোষ মিলেই তো 2nটা হবে, সন্তান, যেটাকে আমরা প্রথম কোষটাকে জাইগোট বলতেছি। বৈচিত্র্য কিভাবে হইল, দেখেন আমি একটা মানুষ, মা একজন একটা মানুষ, তার সন্তান বৈচিত্র্য মানে ভিন্ন কিভাবে হবে, কারণ তার সন্তানটা তার শরীরের কোষের এবং বাবার শরীরের কোষের সংমিশ্রণে একটা সন্তান। তার মানে তার যেই বৈশিষ্ট্য সেটা তো থাকবেই,
আবার তার হাজবেন্ড মানে সন্তানের বাবার যে বৈশিষ্ট্য সেটাও থাকবে। তাহলে দেখেন আমার যে বৈশিষ্ট্যগুলো আছে আমার সন্তানের, আমার এবং আমার হাজবেন্ড, আমি যদি মা হই তাহলে আমার হাজবেন্ডের, এই দুইজনের বৈশিষ্ট্যের সংমিশ্রণে একটা বাচ্চা হবে। তাহলে কি বৈচিত্র্য আসলো না? আমাদের দুইজনের বৈশিষ্ট্যের একটা মিশ্রণ তার ভিতরে থাকলো, আমার কিছু বৈশিষ্ট্য থাকলো, তার কিছু বৈশিষ্ট্য থাকলো, তাহলে বৈচিত্র্য সৃষ্টি হইলো না? এইভাবে মূলত এই যে মিওসিস কোষ বিভাজন যেটা জনন কোষে হয়, এইভাবে মূলত বৈচিত্র্যগুলো সৃষ্টি করে। আরো জটিল প্রক্রিয়া যেটা আপনাদের বইতে নাই, সেটা নিয়ে আলোচনা করার দরকার নাই। আহ ক্রোমোজোমের প্রান্ত অদল বদল হয়, এই সেই অনেক কিছু আছে যেটা বড় ক্লাসে পড়াশোনা। এই ক্লাসে এতটুকু জানলেই সম্ভব, মানে জানলে এনাফ। এবং আপনারা আপনাদের টেস্ট পেপার গুলোতে দেখবেন কিভাবে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। আমার শুধু কাজ হচ্ছে আপনাদেরকে জানানো যে এই প্রশ্নটা এইভাবে আসে এবং এইভাবে আসলে আপনি বুঝবেন যে আসলে কি চাচ্ছে তারা। আমরা আমাদের তৃতীয় সৃজনশীল চলে যাই। এই চ্যাপ্টার থেকে খুব বেশি সৃজনশীল দেখা লাগবে না, কারণ মোটামুটি ঘুরিয়ে ফিরে ওই মাইটোসিস মিওসিসই আসবে বেশি বেশি, আর অনিয়ন্ত্রিত মাইটোসিসটা আসতে পারে। আমরা তৃতীয় সৃজনশীলটা দেখি। এখন আমরা একটি কলেজের প্রশ্ন দেখব, যে একটা প্রশ্ন করা হয়েছে, দুইটা চিত্র দেওয়া হয়েছে। চিত্র এ দ্বারা আমরা একটু আগেই জানি যে আমরা চিত্র এ দ্বারা মূলত মাইটোসিসকে ইন্ডিকেট করা হয়েছে, চিত্র বি দ্বারা মিওসিসকে ইন্ডিকেট করা হয়েছে। প্রশ্ন আসছে কোন চিত্রে মাতৃকোষের ক্রোমোজোম থেকে অপত্য কোষের ক্রোমোজোম তারতম্য দেখা যায়? মাতৃকোষ মানে মাদার সেল, যেটা থেকে বিভাজিত হবে, এটা এটা এগুলো মাতৃকোষ। মাতৃকোষ থেকে ক্রোমোজোমের তারতম্য দেখা যায় কোথায়? একদম চোখ বন্ধ করে, মিওসিসে। কারণ মাইটোসিস তো দেহকোষে হবে, এখানে ক্রোমোজোমের তারতম্য দেখা যাবে না। মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম, অপত্য কোষের সেম ক্রোমোজোম। আমরা জানি যে এখান থেকে যদি সেল ডিভিশন হয়, এখানের কোষের যে ক্রোমোজোম, নতুন কোষের সেম ক্রোমোজোম লাগবে, কারণ এ যে কাজ করবে এ সেম কাজ করবে। মূলত জনন কোষে যেগুলো হয় সেগুলোতে ক্রোমোজোমের তারতম্য দরকার আছে, কারণ আমার থেকে যদি আমি ফুল 46 জোড়া ক্রোমোজোম দেই, মা 46টা ক্রোমোজোম দেই, মায়ের থেকে যদি 46টা আসে, তাহলে সন্তান তো 46 46 92টা ক্রোমোজোমের হয়ে যাবে। এটা তো স্বাভাবিক না। সেজন্য বাবার থেকে অর্ধেক 23টা, মায়ের থেকে অর্ধেক 23টা, দুইটা মিলে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম সংখ্যার একটি সন্তান তৈরি হবে। তো এজন্যই মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার তারতম্য দেখা যায়। তার মানে চিত্র বি, কোন চিত্রে মাতৃকোষ ক্রোমোজোম থেকে অপত্য কোষের ক্রোমোজোম, এই চিত্র বি তে মাতৃকোষের ক্রোমোজোম থেকে অপত্য কোষের ক্রোমোজোমের তারতম্য দেখা যায়, এটা ব্যাখ্যা করে দিবেন সুন্দর করে। ঘ নম্বর প্রশ্ন আসছে দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে এ বি এর ভূমিকা। দৈহিক বৃদ্ধি থেকে এ, যেটা মাইটোসিস, বংশধর সৃষ্টিতে বি, যেটা মিওসিস। দুইটা কিভাবে ভূমিকা পালন করে ব্যাখ্যা করে দিবেন। এখন এই চ্যাপ্টার থেকে খুব বেশি আলোচনা করার দরকার হয় না। আমরা শুরুতেই বললাম যে ঘুরে ফিরে একই প্রশ্ন আসে। প্রথম দিকে যে টপিকগুলো আমি মানে এখানে লিখছিলাম আপনাদেরকে দিছি, ওগুলো খাতায় নোট করে রাখবেন সুন্দর করে, এবং ওই 6টা টপিকের উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখে রাখবেন, ওগুলোই পড়বেন বারবার। আর ঘুরে ফিরে এইভাবেই আসবে, একটু বুঝে আপনাদেরকে ওই 6টা টপিকটাই মূলত লিখতে হবে ঘুরে ফিরে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা ধারাবাহিকভাবে সবগুলো চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করবো। আর আবার বলতেছি, যারা ফেসবুকে দেখতেছেন তারা পুরো প্লে লিস্টটা মানে একদম সবগুলো চ্যাপ্টার পাওয়ার জন্য ইউটিউবে যেতে হবে। ইউটিউবের লিঙ্কটা আমরা কমেন্ট, প্লে লিস্টের লিঙ্কটাই কমেন্টে দিয়ে রাখবো। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলে ঢুকে প্লে লিস্ট অপশনে গেলে আপনারা পুরো প্লে লিস্টটা পেয়ে যাবেন। তাহলে এই চ্যাপ্টার এখানেই শেষ। দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।